আর একটা কালোবাজারি ভাই 200 অ্যাকাউন্ট হোল্ড করে, জেনুইন অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার। মেলা উন্নয়ন হয়েছে, ওই টাকাগুলো তো হজম করতে হবে। 110-এ কিন্তু আমি নিয়ে গেছি কাগজে কলমে। ট্রেন চলে 60-65, 13,000 কোটি টাকার অবজেকশন কিন্তু পেন্ডিং চলছে। আবার 30 ইঞ্জিনের প্রজেক্ট চলতেছে, সেটা ওই 2 নাম্বারি ইঞ্জিনগুলার মতোই যাতে আনে। দর্শক, স্বাগত জানাচ্ছি ৭১ পডকাস্টে। সঙ্গে আছি আমি রুহুল আমিন। আজ আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন। তিনি বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তাকে আপনারা অনেকেই চেনেন। আজ আমরা তার সঙ্গে কথা বলতে চাই রেল ব্যবস্থাপনা নিয়ে। জনাব মাহবুব কবির মিলন, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদের। জনাব মাহবুব কবির মিলন, রেল এটা কি সেবা নাকি দুর্নীতির একটা খাত? দুটোই। সরি, আমি ক্ষমা চাচ্ছি যে বর্তমানে অবস্থা, বর্তমান মানে এই বর্তমান নয়, দীর্ঘদিন ধরে এই দুর্নীতি কখনো যাবে না, নেভার, কখনো এই দুর্নীতি যাবে না। কারণ এখানে মানে সব প্রজেক্ট ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তৈরি করা, বানানো, লাইন নির্মাণ, তারপরে আপনার রোলিং স্টক মানে ইঞ্জিন, ট্রেন কেনা, তো জনসেবা তো অবশ্যই। রেল তো আর ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। তো এই রেল সেবা সমস্যাটা হচ্ছে যে কাঙ্ক্ষিত সেবা আমরা কোনোভাবেই পাচ্ছি না দীর্ঘদিন ধরে, এবং ভবিষ্যতেও পাওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নেই। মানুষ তো 20-22 কোটি যদি ধরি আমরা, তো এই যে তার ডিপেন্ডেন্সি মানুষের, প্রচণ্ড চাপ। তো প্রচণ্ড চাপ যখন থাকে তার মানে কি, মানে আপনার চাহিদা, ডিমান্ড, প্রচণ্ড চাহিদা, সরবরাহ টেন্ডস টু বি জিরো। এবং কিন্তু চাহিদা বাড়লে তো সেখানে মান বাড়ার কথা, টেন্ডস টু বি জিরো। এই পার্থক্যটা রেল কমিয়ে আনার মানে চেষ্টা করছে ধরেন, কিন্তু কমিয়ে আনতে পারছে না বা পারবেও না। কেন পারবে না? মান বাড়ছে না। আপনার কথাই বলছি, মান বাড়ছে না। কেন মান বাড়ছে না? দুর্নীতি কমছে না। কারণ এই চাহিদাটা, এই ফারাকটা দূর করার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা ঢালছে। রেলের আয় কিন্তু একেবারেই নেই বললে চলে। টিকিট বিক্রি থেকে সামান্য, বোধহয় 150-200 কোটি টাকা টিকিট বিক্রি থেকে আসে। রেল মাঝে মাঝে বলে এইটা আয় বা এইটা লাভ, শব্দগত কিছুটা ওখানে ড্রিবলিং থাকে বা ম্যানিপুলেশন থাকে। আয়ও না, লাভও না, তার লস হয় 2,000 কোটি টাকা। তো মানে খরচ আর আয়ের পার্থক্য। তা খরচ 2,000 কোটি টাকার মধ্যে ওদের বেতন ভাতা টাতাগুলোও যুক্ত হয়। একটা দফতর, বিশাল দফতর, এখন বোধহয় 25-26 হাজার তাদের জনবল, 1890 সালের আইন দিয়ে চলে টিল নাও। এই চেষ্টা, আইনটা বদলের চেষ্টাও শুরু হয়েছে বহু বছর আগে। তো এমন কি কঠিন যে 6 মাসে একটা আইন প্রণয়ন করা যায় না? 1890 সাল আর বর্তমানে 2026 সাল, এই ফারাক কল্যাণ সেবা মান কিভাবে বাড়াবে? যেটা যে দপ্তর 1890 সালে আইন দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে চালায়। শুরুতে যদি আমাদেরকে একটু ধারণা দেন যে রেলের দুর্নীতিগুলো কোনগুলো বা কিভাবে হয়। আসছি বলছি। এখন এই হলো অবস্থা, আইনগত কাঠামো বললাম। এরপর হচ্ছে দুর্নীতি কেন বা কেন কমানো যাচ্ছে না? দুর্নীতি কমাবেন তো ক্রস চেক করে কারা? মন্ত্রণালয়। আর অধিদপ্তরকে রেল। তাহলে রেল মন্ত্রণালয় কেন বসে? পলিসি মেক করে। পলিসিটা অ্যাডাপ্ট ঠিক মতো বাস্তবায়ন করছে কিনা সেইটা মন্ত্রণালয় দেখবে। এই তো বাস্তবায়ন করতে যায় যে বলছি যে দুর্নীতি তো প্রমাণিত। মানে যদিও দুদকে তাদের বিরুদ্ধে এতদিন কোনো মামলা ছিল না, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় 4টা মামলা হয়েছে, আর কিছু আছে। আমি জানি না এই মামলাগুলোর গতি আদৌ আসলে কপালে কি হবে। রেলের একটা লাইন, সাপোজ আমি বলছি, রেলের একটা লাইন নির্মাণ হলো। এই যে কি, আমি এটা বহুবার লিখেছি, ঢাকা পদ্মা সেতু হয়ে খুলনা 2 ঘন্টার জার্নি হওয়ার কথা, যে লাইন নির্মাণ হয়েছে। নতুন ইঞ্জিন, আমেরিকান ইঞ্জিন, প্রোগ্রেসিভ রেলের, ব্র্যান্ড নিউ কোচ। ইঞ্জিন বলা হলে 120 কিলোমিটারে চলবে। মজার উদাহরণ দিচ্ছি, কোচ আনা হলো 120 কিলোমিটারে চলবে, লাইন নির্মাণ হলো 120 অ্যান্ড অ্যাবাভ চলবে। মাশাআল্লাহ, ট্রেন চলে 60-65 কিলোমিটার,
কেন কেন 4 ঘন্টা লাগে? অথচ এটার ব্যয় তো অনেক বেশি। কত কত ব্যয় হয়েছে? এই যে একজন সচিব বা একজন মন্ত্রী এইটা নিয়ে বহুবার আমি লিখেছি, আপনারা ট্রেনে ওঠেন, আপনারা রেলকে বলবেন আমরা ওই অমুক দিন ওই ট্রেনে যাত্রা শুরু করব, পূর্ণ গতিতে চলবে, যে গতি দেওয়া আছে। কোথাও যদি কোনো অবস্ট্রাকশন না থাকে, কোনো একটা কাজ হচ্ছে, এই রকম যেদিন হবে না, কোনো কাজ নেই, আমার নেক্সট স্টেশন যেতে আমি পূর্ণ 100-110 চালাবো, আবার সেই স্টেশনে যতক্ষণ দাঁড়ানো না স্টপেজ অ্যান্ড আবার চালাবো 100-110 যেটা দেওয়া আছে। তাদের অফিসিয়াল গতি 100-110 দেওয়া আছে, কিন্তু রেকর্ডেড বইয়ে, মানে জনগণকে দেখাবার জন্য। মেলা উন্নয়ন হয়েছে, ওই টাকাগুলো তো হজম করতে হবে। 110-এ কিন্তু আমি নিয়ে গেছি, কাগজে কলমে। ট্রেন চলে 60-65। এত করে বললাম সচিবকে, এত করে বললাম মন্ত্রী মহোদয়দের, আপনারা নিজেরা ট্রেন ওঠেন এবং ঘড়ি ধরে, আপনার জিপিএস আছে, মেশিনপত্র আছে, কত স্পিডে চলে থেমে থেমে খুলনা থেকে ঢাকা একটা বার দেখেন এবং রেলকে ধরেন। নো, দেয়ার ইজ নোবডি। আমি জানি না তাদেরকে কে কাকে কি বুঝায়। এখন আমি যদি বলি ওই লাইন আসলে পাথর দেওয়া হয়নি, অবজেকশন আছে, কিন্তু এই লাইনের প্রায় 42টা 13,000 কোটি টাকার অবজেকশন কিন্তু পেন্ডিং চলছে। হ্যাঁ, ওই অডিট অধিদপ্তর দেওয়া আছে। কিছু হয়তো তারা মিট আপ করেছে, কিছু পারবে না। না, এটা নিয়ে কিন্তু আবার দুদকেও মামলা আছে, বা দুদকে তদন্তাধীন কেস মানে চলছে আর কি। যাই হোক, তো আমি যদি বলি নিচে পাথর দেওয়া হয়নি, নিম্নমানের পাথর দেওয়া হয়েছে, বেডিং নিম্নমানের করা হয়েছে। তার মানে তারা ভিতরে জানেন যে হাই স্পিডে ট্রেন চালানো যাবে না, সে কারণেই তারা চালান না। ডেফিনেটলি, কারণ তারা জানে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। কথার কথা ধরেন, আমরা জানি যে বগি আনা হয়েছে সেটা আসলে 120-এর না। ও যদি 100 বা 90 কিলোমিটারও যদি 2-1 ঘন্টা চলে, তাহলে ওর চাকা একদিকে যাবে, ওর বডি একদিকে যাবে। এটা তো রেল জানে। এই জন্য তারা 60-65-র উপরে তোলে না। এলএম সাহেব, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এলএম সাহেব জানে যে ছুটে যাবে, কোন দিকে লাইন যাবে, কোন দিকে ট্রেন যাবে। সরি টু সে, ওই এক সময় আমরা গতি নিয়ে যুদ্ধ করছি, যখন টঙ্গী ভৈরব ডাবল লাইন হয়েছিল, তখন রেল বলেছিল মিটিংয়ে যে ট্রেন গতি তুললে 80 কিলোমিটার, তখন 80 কিলোমিটার বলেছিলাম, তখন ট্রেন চলে 60-এর নিচে, নূতন লাইন। আমরা যখন বললাম যে না, আপনারা তো বলছেন 80-তে কেন চালাবেন না, তখন রেলের কর্মকর্তারা বলেছিল 80 চললে ধান খেতে নেমে যাবে। এরপর থেকে আমি এই কথাটা সবসময় বলি যে ওটা তো ট্রেন ধান খেতে নেমে যাবে। তাহলে এই লাইন সব হাজার কোটি টাকা দিয়ে করা হলো, কাগজে 100-110, আর চলে 60-65, এভারেজ টাইম হচ্ছে 4 ঘন্টা। কোনোদিন প্র্যাকটিস করা হলো না। কেন? গলদ কোথাও না কোথাও আছে। গলদ না থাকলে, মজার বিষয় আছে রেলের একটা, যেটা বাইরের টেকনিক্যালি কেউ জানে না, কেউ বোঝে না। একটা হচ্ছে ট্রেনের গতি, স্পিড, আর একটা হচ্ছে সেকশনাল। কত মজার ফাঁক দেখেন এরা করে রাখে। এদের একটা বই আছে, এই বইয়ে বলা থাকবে, লেখা থাকবে 80 কিলোমিটার এখান থেকে ওইখান পর্যন্ত 80 কিলোমিটারে যাবে, বা 100 কিলোমিটারে যাবে। টাইম নির্ধারণ করা হলো। এখন আপনি যখন দেখবেন, কিরে এইটার দূরত্ব এত, 100 কিলোমিটারে গেলে তো এটার 3 মিনিটে যাওয়ার কথা, আধা ঘন্টা যাওয়ার কথা, 50-1 ঘন্টা কেন লাগায়? এইটা কিন্তু আর ধরতে পারবেন না। কেন লাগায় জানেন? আপনি যদি এলএমকে বলেন যে কোনো লাইনের, যে কি ব্যাপার, আপনাকে 100 বলছে, আপনার আধা ঘন্টা লাগার কথা, আপনি 1 ঘন্টা লাগান কেন, রেগুলার লাগান কেন? বলে স্যার বইয়ের ভিতরে দেখেন, আমার চাকরি থাকবে না। কেন? ওইখানে সেকশনাল স্পিড বেঁধে দিছে। এইটা বাইরের মানুষ জানে না, দেখাচ্ছে 100, ও তো এলএম জানে। সেকশনাল স্পিড জানেন কি জানেন? এইখান থেকে ধরেন এই আধা ঘন্টায়, যেটা 1 ঘন্টায় যাচ্ছে 1.5 ঘন্টায়, এইখানে ধরেন 3টা স্টেশন আছে, ওখানে আবার বলে দিছে এক স্টেশন থেকে আরেক স্টেশন কত পাস স্পিডে যেতে করবা হবে। তুমি 60 কিলোমিটারে, হলো? বা টাইম বেঁধে দিছে, এই স্টেশন থেকে এই স্টেশন তুমি 20 মিনিটের আগে যদি যাও, জোরে চালায়, মানে 100 তোমাকে যা দেওয়া হয়েছে, তাহলে ইউ উইল বি পানিশড। এই জন্য সে 1.5 ঘন্টা ধরে চালায়। মানুষ তো আর বোঝে না এই ফাঁক ফোকর। তো সেকশনাল স্পিড কেন বেঁধে দিছে? দুর্নীতি আছে কোনো না কোনো, হয় সিগন্যালে দুর্নীতি, না হইলে লাইনে দুর্নীতি, না হইলে পাথরে দুর্নীতি, না হইলে ট্রেনে দুর্নীতি। ওই যে 30 ইঞ্জিন, যেটা এর আগে হুন্দাই, আমরা সবাই জানি, একেবারে নিম্নমানের আনা হলো। আমরা যুদ্ধ করেছি, রেলের সবাই বললো এগুলো চলবে, দুর্নীতি করে আনা হলো, কন্ট্রাক্ট ভঙ্গ করে আনা হলো,
এই মডেল বা এই পাওয়ার দিয়েছে একেবারে নিম্নমানের। এই করে 30টা ইঞ্জিন ধ্বংস হয়ে গেল, এখন চলেই না, টানেই না, মালগাড়ি চলায়। তারপরে প্রায় 17টা, 30টার মধ্যে 17টা 18টা বোধ হয় ইয়াতে ওয়ার্কশপে থাকে কন্টিনিউয়াসলি। তো তাহলে সবাই দেখলাম আমরা কি খরচ হলো, আমাদের তো সাহায্য পাওয়ার কথা। এখন রেল বলে আমার ইঞ্জিন নেই, ইঞ্জিন শর্টেজ, দেখবেন প্রায় পত্রপত্রিকা আসে এই ট্রেন বন্ধ, ওই ট্রেন বন্ধ, ওই ট্রেন বন্ধ, চালানো যাচ্ছে না। ওই অনেক ইয়াতে মানে ব্রিজ, অনেক ব্রিজে এখন ট্রেন উঠতে পারে না, যায় দাঁড়ায় যায়, ওই টেনে তোলার এই নতুন ইঞ্জিন ক্ষমতা নেই। তারপরে লোকজন নেমে লাইনের নিচে বালু দেয়, বালু দিয়ে যাতে ঘর্ষণ স্লিপ না করে, বালু দিয়ে তারপরে ট্রেনকে তোলে। বর্তমান রেলের অবস্থা, যেখানে লক্ষ 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 কোটি টাকা খরচ করে কেউ চেক করে না। এই যে মন্ত্রণালয়, এটা তো একটা লাইনের কথা বললেন, বাবারে সব লাইন সেম অবস্থা এইভাবেই। আপনি লাইন নির্মাণ করলেন, গতি দিলেন, আপনি চালান 50 কিলোমিটার, তাহলে তো আমি বুঝবো ওখানে আপনি দুর্নীতি করছেন। ও তো ধান খেতে নামবে যদি 100 কিলোমিটারে চলে। তো এখন দেখেন, এই কথাটাও আমি সবসময় বলছি, রেল ধ্বংস হওয়ার পিছনে আরেকটা কারণ আছে, সবচেয়ে বড় কারণ মন্ত্রণালয় অকর্মণ্য, গতি না পাওয়ার আরও একটা বড় কারণ আছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তর থাকতে হয় আলাদা সুশাসনের জন্য। আপনি ভালো করে জানেন ভাই, ওইটা এক বিল্ডিংয়ে ডিজি, সচিব, মন্ত্রী সব ভাই ভাই সম্পর্ক। এখানে মন্ত্রণালয়ের একটা কক্ষ, পাশের 2টা অধিদপ্তর, পাশেরটা মন্ত্রণালয়, সব ভাই ভাই সম্পর্ক। ফাইল ধরার সাথে সাথে কি লিখবে গোটা ছড়ায় যায়। সচিব একটা লাইন লিখতে পারে না, সাথে সাথে ডিজি যায় মন্ত্রীর সঙ্গে যা লাগায় দেয় মন্ত্রীর কাছে। সচিব বসে থাকে রুমে, ডিজি সাহেব যায় বসে থাকেন আড্ডা মারেন মন্ত্রীর সঙ্গে। যা দেখেছি আমি তাই বলছি, বর্তমান আমি দেখিনি, বর্তমানটা আমি জানি না, আমি বর্তমান সরকারের আগের টাইম পর্যন্ত বলে আসতেছি। ডিজি সাহেব মন্ত্রীর সাথে আড্ডা মারে, তারপরে সচিবকে ডাকে, এরপরে সচিব যায়। তো আপনি যদি সুশাসনের জন্য, যদি এই স্বচ্ছতার জন্য যদি আপনি এইটা চেক অ্যান্ড ব্যালেন্স না করতে পারেন, দপ্তর মন্ত্রণালয়কে আলাদা করতে না পারেন, তাহলে তো ধ্বংস অনিবার্য। এবং রেলের এই ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে মন্ত্রণালয় এবং অধিদপ্তর একই বিল্ডিংয়ে, এবং মন্ত্রণালয় তাদের অনুগ্রহে ওই রুমগুলো পায়। কোনো একটা অফিসার গেলে মন্ত্রণালয়ে পোস্টিং হলে রুম বরাদ্দ দেয় কে জানেন? অধিদপ্তর। পৃথিবীতে আছে কোথাও যেমন? তো তাহলে আপনি দুর্নীতি দূর করবেন। আরও ব্যাপার আছে, কোনো একটা প্রজেক্ট মন্ত্রণালয়ের কোনো রেকর্ড নেই, কোনো প্রজেক্ট লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে বাস্তবায়ন হওয়ার পরে অডিট করা হয়েছে মন্ত্রণালয় থেকে। বাবা, অডিট ডিপার্টমেন্ট অডিট করবে, স্যার আলাদা। আইএমইডি করে 2 বছর পরে, সেটা আলাদা। ওই যে যত অনিয়মগুলো, একটা মজার বিষয় আছে, এই যে দুর্নীতিগুলো হয়েছে না, 2 বছর পরে আইএমইডি যে রিপোর্ট দেয়, ওগুলো একদম লাইন ধরে তুলে দেয়। এখানে অনিয়ম হয়েছে, এখানে নিম্নমানের করা হয়েছে, এখানে দেওয়া হয়নি, এখানে পাথর দেওয়া হয়নি। তো সব কাজ তখন রেল বলে কি, 2 বছরে তো ও বৃষ্টির সাথে মিশে গেছে পাথরগুলা, ও তো বৃষ্টির সাথে মিশে গেছে মাটিগুলা, লাইন বের হয়ে গেছে। 2 বছর পর আপনি কাকে ধরবেন? আমি যখন রেলে পোস্টিং হলো তখন সুজন সাহেব ছিলেন, আমি এই আইএমইডি রিপোর্টগুলো সচিব এবং মন্ত্রী মহোদয়কে বহুবার দিয়েছি। এই যে এই লাইন টঙ্গী ভৈরব এবং কোন লাইনের, আমার টঙ্গী ভৈরব লাইনের, বলে 2 বছর আগে এগুলো কি হয়েছে, তো আমরা এখন কেমন করে ধরবো, আমাদের উপায় নেই। তো এই যে দেখেন সিস্টেমের ফারাক, অডিট মন্ত্রণালয় করে না। মন্ত্রণালয়ের কর্মকর্তা, আমি বলেছি, আমি যখন রেলে ছিলাম তখনও দেখেছি আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা রেল সম্পর্কে টেকনিক্যাল জ্ঞান খুব কম, একেবারে নাই, একেবারে নেই। সচিব মহোদয় কথা বলেন তার প্রয়োজনে, উনি তো কাগজ দেখে কথা বলেন, একটা মিটিং কন্ডাক্ট করতেছেন, 2 পক্ষের কথা বলেন, বাকিদের কোনো জ্ঞানই নেই, টেকনিক্যাল জ্ঞান আমি বলছি। এখন বলতে পারেন, ভাই আমি তো আর্টস কমার্স থেকে ওখানে গেছি, ওখানে গেলাম, তো টেকনিক্যাল জ্ঞান কিভাবে হবে? অর্জন করেন, ইনফরমেটিভ হন, দরজা খুলে দেন। টিকিটের বিক্রি বা আয়ের ক্ষেত্রে কি ধরনের অনিয়ম দুর্নীতি আপনার? এইটা হচ্ছে কল্যাণ ধ্বংসের একটা সবচেয়ে বড় কারণ, যে কালোবাজারি মুক্ত করা যাচ্ছে না রেলকে। তো আপনি টিকিট যদি অ্যাভেলেবেল না করেন, কালোবাজারি যদি মুক্ত করতে না পারেন, তাহলে তো আপনি রেলের কল্যাণ তো 1%ও হলো না। কারণ জনগণ ওই একটাই সুযোগ সুবিধা চায়, টিকিট অ্যাভেলেবেল, কালোবাজারি মুক্ত এবং টাইম মতো, গতি নিয়ে টাইম মতো পৌঁছা দেওয়া। এই 2টাই তো জিনিস রে ভাই। তো এই 2টা জিনিস করার দায়িত্বটাই তো রেলের।
সে তো ব্যবসায়িক সংগঠন না, সে সেবা করার জন্য এই দুইটার দায়িত্ব নিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সত্য যে কথাটা আমি এই আওয়ামী লীগের সময় আমি বলেছিলাম, যে প্রথম স্লোগানটা কিন্তু আমারই ছিল, যে টিকিট যার ভ্রমণ তার। এইটা যদি বাস্তবায়ন করা যায়, পৃথিবীর সব দেশেই কিন্তু টিকিট যার ভ্রমণই সে করে। আপনি একজনের টিকিট দিয়ে আর একজন ভ্রমণ করতে পারবেন না। তো বাবা এই জিনিসটা এখানে প্রয়োগ করেন। এই প্রয়োগ করার বহু রাস্তা আছে, বহু, একদম ইজিলি করা যায়। মজার বিষয় হচ্ছে এইটা কেউই করে নাই, রেল করতে দেয় না, রেল বাধা দেয়, রেকর্ডেড প্রমাণ আছে আমার কাছে, কখনো এইটা করে না। আমরা করলাম কি, যে টিকিট যার ভ্রমণ তার, তাহলে একটাই করেন, এনআইডি, টিকিটের মধ্যে এনআইডি লাগায় দেন, এনআইডির ছবি লাগান, অনেক পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে, কোনোটাই তারা করে না। পজ মেশিন তারা পারচেজ করলো, পজ মেশিন শুরু করলো, তো পজ মেশিন দিয়ে শুধু ওই টিকিট যেটা মানে কালোবাজারি থেকে যারা কিনছি, আমার টিকিট তো সলিমুদ্দিন, আমি যাচ্ছি মাহবুব কবির, সে ওই পজ মেশিন সলিমুদ্দিনই তো পাইছে, তাই না? ওই টিকিটের মধ্যে দেখবেন টিক চিহ্ন দিয়ে চলে গেছে। একটাও তারা এনআইডি চেক করে না, বা এনআইডির সিস্টেম, এনআইডি নাম্বার যদি ওখানে থাকে, তো এনআইডি নাম্বারটা দিয়েও আরও মজার ব্যাপার আছে, বহু কিছু, এই অল্প সময় এগুলো করা যাবে না, তাদের ব্যর্থতা, তারা এটা করেনি। মোট কথা, টিকিট যার ভ্রমণ তার যদি আপনি বাস্তবায়ন করেন, এটা কালোবাজারিরও বাধা দেয়। বহু আমি নিন্দা বা গালাগালি খেয়েছি কালোবাজারির কাছ থেকে যখন এই কথা বলতাম। তাহলে কার টিকিট কালোবাজারি কার নামে কিনে কাকে দেবে? বন্ধ হয়ে যাবে না? 2 মাস এইটা চালিয়েছিল সরকার, এইটা একদম অ্যাভেলেবেল টিকিট ছিল। তারপরে এটা থেকে সরে আসলো, কারণ তাদের ইনকাম বন্ধ হয়ে গেল, রেলও জড়িত। এইটা তারা কোনোভাবে এখনও করতে রাজি না। গত ইন্টারিম গভর্নমেন্টের সময় রেল উপদেষ্টা সাহেব পিকুলিয়ার কতগুলো কাজ করলেন। তিনি ওই যে চাল ডালের বোধহয় একজন আইটি এক্সপার্টকে নিলেন, এরকম কোথা থেকে আমেরিকা থেকে একজন আনলেন, এনে টেনে উনি প্রথম দোষ দিলেন বা প্রথম ধরলেন যে এটা নিশ্চয়ই ওই যে টিকিটের যে সার্ভার সহজ.com সার্ভার তন্ন করে খুঁজলো, লোক বসায় রাখলো, কিন্তু কালোবাজারি বন্ধের কোনো রাস্তা আর নাই। কারণ কালোবাজারি তো তার অ্যাকাউন্ট থেকে একটা টিকিট করে। আপনার আমার অ্যাকাউন্ট আছে কয়টা? একটা, আমার মিসেসের নামে আছে একটা, আমার বাচ্চার নামে একটা, 3টা তো। আচ্ছা, তাহলে যার টিকিট তাকে যেতে হবে, তাহলে আমি গেলে আমার টিকিট, আমার স্ত্রী গেলে তার টিকিট। আর একটা কালোবাজারি ভাই 200 অ্যাকাউন্ট হোল্ড করে, জেনুইন অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তারা পারচেস করে, তারা এরকম ঘুরে লোকের কাছ থেকে টাকা দিয়ে তাদের অ্যাকাউন্টগুলো তারা পারচেস করে নেয়, নিয়ে তাহলে আমি একটা দিয়ে পাবো না, ও 200টা দিয়ে পাবে। তো তাহলে এইটা রেল বন্ধ করতে রাজি না। উনি বহু লোক নিয়ে আসলেন, কিন্তু আসল রাস্তায় গেলেন না। এই সরকার কি এই চ্যালেঞ্জ নিবে? এটা তো একদম ইজি করা যায়, একেবারে পানি ভাত ভাই এই কাজটা করা। কিন্তু আমি জানি না মন্ত্রী মহোদয়কে কে কি বুঝান। এখন তো 2জন মন্ত্রী এবং 2জনই ভালো মানুষ, আমি যাইনি কতজনের কাছে যে এগুলো বুঝাবো বা দৌড়দৌড়ি করব। তো এখন সচিবও জানে যে টিকিট যার ভ্রমণ তার, রেলও জানে টিকিট যার ভ্রমণ তার। এইটা বাস্তবায়ন করলেই এই একটা সাইড অফ হয়ে যাবে কালোবাজারি, কখনো হবে না। এইটা আর আয়ের স্বচ্ছতা আসবে, জনগণ শান্তি পাবে। আর নিয়ম মতো টাইম মতো পৌঁছায় দেওয়া, এটা আপনার ইঞ্জিন যতক্ষণ ভালো না কিনবেন, আবার 30 ইঞ্জিনের প্রজেক্ট চলতেছে, সেটা ওই 2 নাম্বারি ইঞ্জিনগুলার মতোই যাতে আনে, টেন্ডারটাকে সেইভাবে আমি লিখেছি, টেন্ডারটাকে সেইভাবে সাজানো অলরেডি সারা। বর্তমান 2 মন্ত্রী মহোদয়কে কি বুঝিয়েছে আমি জানি না, ওনারা শুনেছি বাধা দিয়েছে, মানে যাতে আমাদের কথা হচ্ছে ওপেন টেন্ডার করেন। 80 কোটি একটা ইঞ্জিন ধরা হয়েছে, আর আগের ইঞ্জিনগুলো, নষ্ট ইঞ্জিনগুলো ছিল 32 কোটি টাকা। আপনি 80 কোটি টাকা দিয়ে এমন স্পেসিফিকেশন রেডি করতেছেন যাতে ওই হুন্দাই আবার কাজ পায় বা চাইনিজ কোম্পানি আবার কাজ পায়। তাহলে 80 কোটি টাকা দিয়ে ভাই আমি যে আমেরিকান ইঞ্জিনও তারা বানায় দিতে পারবে, স্পেন বানায় দিতে পারবে, ইউরোপ বানায় দিতে পারবে, অস্ট্রেলিয়া বানায় দিতে পারবে। আপনি সেদিকে যাচ্ছেন না কেন? আপনি ওপেন টেন্ডারের ব্যবস্থা করেন, যে কাজ পায় পাক, যদি চায়না পায় পাবে ওপেন টেন্ডার করে। কিন্তু আপনি যদি সিলেক্টিভ করেন, টার্গেটেড করেন, যেমনভাবে শর্তই ওইভাবে দেন, দাম বেশি থাকবে, কিন্তু অলরেডি টেন্ডার ডকুমেন্ট অনুমোদন দিয়ে ওই ক্লোজ শর্ত দিয়ে শুনেছি অলরেডি এডিবির কাছে পাঠানো হয়ে গেছে। কিন্তু মন্ত্রী মহোদয় অবজেকশন দিয়েছে, লাস্ট অফ অল অবজেকশন দিয়ে কি হয়েছে আমি আর জানি না, এত খোঁজ নেওয়া তো সম্ভব নয়। তো তাহলে উন্নতিগুলো কিভাবে হবে? ওই যে কোনো না কোনো দেখেন কয়েকটা সাপ্লায়ার আছে,
মানে রেলের মাল সরবরাহ করে, ইয়ার্স টুগেদার, যুগ যুগ ধরে করতেছে তারাই রেল চালায়। হাস্যকর লাগে না? তারা মন্ত্রী চালায়, হাস্যকর লাগে না? তারা সচিব চালায়, হাস্যকর লাগে না? একই ব্যক্তি, নামগুলো এটা সবাই জানে, আমিও জানি। তারাই টেন্ডারগুলো এখন কোন মাল আনবে, কার সাথে চুক্তি করবে, টেন্ডার কিভাবে সাজানো হবে, তারাই সব করে। তো আমরা তাহলে কি করলাম? সবশেষ যদি আপনার কাছে জানতে চাই, রেলের উন্নয়নে একটা তো বড় পরামর্শ দিলেন, টিকিট যার ভ্রমণ তার। এক্ষেত্রে আয়ের স্বচ্ছতা এবং জনগণের একটা স্বস্তি, টিকিট প্রাপ্তির নিশ্চয়তা তৈরি হবে। এর বাইরে রেলকে দুর্নীতিমুক্ত করতে আপনার যদি আর কোনো পরামর্শ থাকে। রেলকে দুর্নীতিমুক্ত করা একমাত্র সম্ভব স্বাধীন, শক্তিশালী, কার্যকর দুদক। মানে একটা সংস্থা তো থাকতে হবে ভাই। ওয়াচডগ যদি না হয় তাহলে তো আমি দুর্নীতি করবো, এটা তো আমার স্বভাবজাত, আমার রক্তে আছে। তাহলে আমাকে দুদক যদি আজ শক্তিশালী হয়, তাহলে এমন কোনো কাজ রেলে বন্ধ মানে এমন কোনো কাজ নেই, দুর্নীতি নেই যা রেল বন্ধ করতে পারে না। আজকে দুদক যদি নিজে দেখে, আজকে ট্রেনে উঠলাম বা লাইন চেক করলাম বা কোনো অভিযোগ আসলো, সেই অভিযোগগুলো যদি তারা ডেডিকেটেডলি দেখে এবং শাস্তির ব্যবস্থা করে, তো যে করবে সে তো জানে যে একটা লাইন নির্মাণ যে পিডি তো জানে। আপনি কি দুদকে আবেদন করেছেন? না, কেন করেননি? আবেদন করে দুর্নীতি দমন কমিশনে যে আবেদন করতে হবে কেন? এটা আবেদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আপনি করলেন না? কোয়াইট অ্যাবসার্ড। এটা এর মতো হাস্যকর আর কোনো কিছু হতে পারে না। নেভার নেভার, আমি কখনো আবেদন করব না। সবশেষ একটা মানবিক প্রশ্ন তুলেই আমরা এই আলোচনা শেষ করতে চাই। আমরা দেখছি যে ট্রেনে এখনো পাথর ছোড়া হয় এবং বহু মানুষ, ট্রেন তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, মানুষের চোখ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গহানি হচ্ছে। আনন্দ পায়, পৈশাচিক আনন্দ। অনেকে বলে বাস কোম্পানিদের ষড়যন্ত্র, তারা লোক ভাড়া করে মারে। এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি হচ্ছে পৈশাচিক আনন্দ। দেখেন, যখন কোনো মিটিং মিছিল হয়, যে কোনো সময় আন্দোলনের সময় দেখবেন প্রথম ভাঙে কি? ওই আশেপাশে অফিসের কাঁচগুলো, গ্লাসগুলো, দামি গ্লাসগুলো। এখন কথা হচ্ছে যে অফিসের গ্লাস মারলে, গ্লাস ভাঙলে হয়তো ক্ষতিগ্রস্ত কেউ নাও হতে পারে, কারণ গ্লাস থেকে আমরা অনেক দূরে থাকি। ট্রেনের সমস্যাটা হচ্ছে একদম গ্লাসের সাথে আমরা উকি ঝুঁকি মারি, আমরা খোলা জানালায় উপভোগ করি। ভাই, ট্রেনটা তো উপভোগ, পৃথিবীর সেরা জার্নি হচ্ছে ট্রেন জার্নি। তাহলে এইটা আপনি যে নেট দিও, এখন তো নেট দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই পৈশাচিকতা যে জাতির বাচ্চা কাচ্চা বলেন, শুধু বাচ্চা কাচ্চা কেন, বড়দেরকেও হাতে নাতে ধরা হয়েছে। বড় অ্যাডাল্ট পার্সন, সুস্থ মানুষ, সেও ট্রেনে আপনার ইট মারে, পাথর মারে। তো এইটা বন্ধ করার উপায়, কোনো উপায় না দেখে সেই সময় রেলে 15-16 সালে যখন আমি কাজ করি, তখনও বলেছিলাম ব্যাপক সচেতনতামূলক করেছে রেল, কিন্তু এইটা করা দরকার ব্যাপকভাবে। লাইনের পাশে যে উপজেলাগুলো আছে, লাইনের পাশে যে ইউনিয়নগুলো আছে, এই উপজেলা মানে ইউএনও, ওসি এবং প্রতিটা ইউনিয়নের মেম্বার এবং চেয়ারম্যান, ধরেন চিটাগং থেকে ঢাকা, আমরা এগুলো ক্যালকুলেট করেছিলাম, ক্যালকুলেট করে আমরা দিয়েছিলাম রেলে প্রস্তাব, কিন্তু এগুলো হয়নি। এবং আমি দুর্ভাগ্য যে আমি রেলের বাইরে থেকেও এই লাইনের উপর কুমিল্লা, ফেনী, চিটাগং, নরসিংদী, এই সংযুক্ত অনেক ইউএনের সঙ্গে আমি কথা বলেছি এবং তাদেরকে বলেছি, তারা এটা প্রস্তাব গ্রহণ, ভার্বাল মানে মুখে বলে, তারা প্রোগ্রাম রেডিও করেছে যে স্যার অমুক দিন আমার হলে, ওই যে প্রত্যেকটা উপজেলায় তো একটা করে হল থাকে, এই হলে সব ইমাম, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার বা ওয়ার্ড কমিশনার সবাইকে নিয়ে আমরা এক দিন এক একটা ডেট সেট করা হলো। রেল থেকে লোক যাবে, যায় ওখানে বুঝাবে, ইউএনও থাকবে এবং আপনার ওসি থাকবে, মানুষকে বুঝাবে, তারা যেন যায় ডিসেমিনেট করে তাদের এলাকাগুলোতে, তারপরে মাইকিংও হবে। এইটা বাস্তবায়ন হয়নি। আমরা আশা করব, কিভাবে হবে, আপনি কিভাবে এটা বন্ধ করবেন, এই পৈশাচিক আনন্দ? আমরা আশা করব এই নির্মমতা কমে আসবে, শেষ হবে। আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, এই ছিল আজকের ৭১ পডকাস্টে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।